অবিশ্বাসের শেষ পরিণতি মৃত্যু। সেদিন ঠিক কি হয়েছিল ইতিহাস গবেষক আদিত্য দার সাথে? আজকে জানব ওই 13 নম্বর কুয়োতে ঘটে যাওয়া এক অদ্ভুত রহস্য, যেটার উত্থান আজও কেউ করতে পারেনি। চলুন আর কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। বর্ষার কাল। সালটা ছিল মোটামুটি 2007। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জঙ্গল ঘেরা এক অখ্যাত গ্রাম ঘোড়াঘাটি। শহর থেকে বহু দূরে, খুবই নির্জন জায়গায়। এখানে নাকি রয়েছে এক এলাকা, 13 নম্বর জঙ্গল, যার ঠিক মাঝখানে আছে একটি পুরনো কুয়ো। চারপাশে প্রায় 50 বছর ধরে কেউ বসবাস করে না। আশেপাশে 20 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতিও নেই। ডক্টর আদিত্য সেন কলকাতার এক অভিজ্ঞ ইতিহাস গবেষক। মধ্যবয়সী, তার স্ত্রী বহুদিন আগেই মারা গেছেন। তার একমাত্র মেয়ে গত 2 বছর ধরে বিদেশে পড়াশুনো করছে। আদিত্যবাবু ছোট থেকেই ভূতের অস্তিত্বকে বিশ্বাস করতেন না। তিনি যুক্তির বাইরে কিছুই মেনে নিতেন না। ছোট থেকেই শান্ত মেজাজ ও গভীর চিন্তার লোক ছিলেন তিনি। এই জিনিসগুলো আজ তাকে অভিজ্ঞ ইতিহাস গবেষক করে তুলেছে। ঘটনার সূত্রপাত ঘটে 2010 সালের এক বর্ষার মাসে। দিনটা ছিল শনিবার। আদিত্যবাবু তার সহকর্মীদের নিয়ে অফিসে জমে থাকা ধুলোগুলো পরিষ্কার করছিলেন। সেই ধুলো পরিষ্কার করতে গিয়ে এক অনেক পুরনো নথি খুঁজে পান তিনি। আর ওই নথিতেই ঘাঁটাঘাঁটি করে জানা যায় 1871 সালে এক জমিদার বাড়ির পানীয় জলের কুয়ো, যা ছিল 13 নম্বর কুয়ো, যা হঠাৎ বন্ধ করে দেওয়া হয় রহস্যজনক কারণে। ওই লেখাটি দেখে তিনি বিচলিত হয়ে ওঠেন। স্বাভাবিক, যেহেতু একজন গবেষক ছিলেন তিনি। সেনবাবু তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন, ওই ইতিহাসের প্রকৃত সত্য আমি খুঁজে বার করবই। তিনি সময় নষ্ট না করে বেরিয়ে পড়েন তার খুব কাছের একজন সহকর্মী শিবুকে নিয়ে। পরের দিন তার পার্সোনাল গাড়িটি নিয়ে তিনি বেরিয়ে পড়েন গন্তব্যের দিকে। গাড়িতে যেতে যেতে চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছিল সেনবাবুকে। চিন্তায় চিন্তায় সারাটি রাত পার করে পরের দিন সকালে আদিত্যবাবু ঘোড়াঘাটি গ্রামে পৌঁছান এবং গ্রামে পুরনো লোকজনদের ওই 13 নম্বর জঙ্গলের কথা জানান। কিন্তু অদ্ভুত ব্যাপার, গ্রামের লোকজন শুনেই আতঙ্কিত হয়ে পড়ে। সেনবাবুকে সতর্ক করেন ওই জায়গার বিষয়ে। ওই জায়গায় নাকি কেউ যায় না,
যে গিয়েছে সে আর ফেরে না। ওটা নাকি শয়তানের খেলার মাঠ। এই বলে বারবার সেনবাবুকে গ্রামের মানুষরা সতর্ক করেন। গ্রামের মোড়ল বৃদ্ধ পঞ্চানন বলেন, ওখানে নাকি আছে একটা ছোট্ট মেয়ের আত্মা। বয়সে ছোট, কিন্তু তার ক্ষমতা অসীম। এই বলে তিনি আদিত্যবাবুকে ওই জায়গার বিষয়ে সচেতন করে দেন। কিন্তু আদিত্যবাবু এসেছিলেন একটি অন্য কিছু কথা চিন্তা ভাবনা করে। তিনি সে জায়গা থেকে ঘুরে যাবার জন্য আসেনি। আর আদিত্যবাবু ছোট থেকেই এসব বিশ্বাস করতেন না। তিনি পরের দিনই রওনা দিলেন ওই 13 নম্বর জঙ্গলের দিকে। ওইখানে এক পুরনো সরকারি বাংলো ছিল। আদিত্যবাবু কথাবার্তা বলে ওখানে থাকার ব্যবস্থা করেন। আদিত্যবাবু ও তার সহকর্মী ও গাড়ির ড্রাইভার তিনজনই একদিন ওই সরকারি বাংলোতে কাটায়। সেদিন রাতে তাদের সঙ্গে কোনো রকম কোনো ঘটনা ঘটেইনি। তাছাড়াও কিছু গবেষণা বাকি থাকায় তারা ঠিক করে পরের দিনটাও ওখানে থাকবে। কিন্তু পরের দিনটা ছিল একটু অন্য ধরনের। সন্ধ্যা নামতেই চারিদিকে ঝিঝি ডাক, হঠাৎ বাতাসের গতি বাড়া, রাতে দূরে কুকুরের ডাক, থেমে যাওয়া, একটা অস্বাভাবিক পরিবেশ যেন সৃষ্টি হয়েছে। আগের দিন আদিত্যবাবু স্থানীয় রেজিস্ট্রি অফিস ও জমিদার পরিবারের নথি ঘেঁটে জানতে পেরেছিলেন 1871 সালে নাকি ঘটে যায় এক ঘটনা। ললিতা নামে এক 8 বছর বয়সী কিশোরী জমিদার কন্যা খেলা করতে গিয়ে কুয়োতে পড়ে যায় এবং মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। কিন্তু আশ্চর্যের বিষয়, অনেক ঘাটাঘাটির পর নথি থেকে জানা যায় সে নাকি মরেনি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। নথিতে আরো জানা যায় জমিদারের দ্বিতীয় স্ত্রী নাকি তার ওপর কালো জাদু করেছিল। কালো জাদু প্রয়োগ করে বলি দেওয়ারও চেষ্টা করেছিল, কিন্তু সফল হতে পারেননি। আদিত্যবাবু ভালোভাবেই জানতেন একমাত্র ওই কিশোরীর মৃত্যুর পর থেকেই নাকি অদ্ভুত সব মৃত্যুর ঘটনা ঘটে। যে ওই কুয়োর পাশে যায় সে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়, আর কখনো পাওয়া যায় না তাকে। কুয়োর চারপাশে গাছে কাটা নকশা, যেন কেউ সাহায্য চাইছে। খোদাই করার জন্য যেন ওই নকশাগুলো বলে উঠছে, আমি মরে যাইনি। তার সহকর্মী ও ড্রাইভারের অনেক বারণ করা সত্ত্বেও তিনি কোনো মতেই রাজি হননি এবং নিচে নামবার সিদ্ধান্ত নেন। নিচে গিয়ে তিনি একটি খোঁজ পান এক অদ্ভুত রহস্যে। মাকড়সার জালে ও ছোট ছোট আগাছায় ভরা এক সুড়ঙ্গ। ভেতরে যেন দেখা যাচ্ছে জ্বলছে হালকা নীল আলো। আদিত্যবাবু যেন অনুভব হচ্ছে সুড়ঙ্গের মধ্যে কারো উপস্থিতি। দেওয়ালে হাতের ছাপ, দেওয়ালের গায়ে ছোট ছোট আঁচড়,
যেন একটি শিশু ভেতরে আটকা রয়েছে। হঠাৎই বাতাসের বেগে তার বুঝতে না বুঝতে সামনে চলে আসে এক ছোট্ট মেয়ে, মুখে ভিজে চুলের ঢাকা, পুতুল হাতে। আদিত্যবাবু ছিটকে কুয়োর দেওয়ালে গিয়ে ধাক্কা মারেন। আদিত্যবাবু আতঙ্কে কথা বলা বন্ধ হয়ে যায়। দড়িতে টেনে তোলার জন্য বলার ক্ষমতাটুকুও নেই। হঠাৎই সেই বাচ্চা মেয়েটি বলে ওঠে, তুমি এসেছো? আমাকে এখান থেকে নিয়ে যাবে তো? এই কথা বলেই হঠাৎ হাসি। তারপর দেখতে দেখতে সেই শিশু এক ভয়ঙ্কর রূপ নেয়। তার চোখ লাল, গলা থেতলে যায়, আর আদিত্যবাবুকে বলেন, তুইও মরবি ওদের মতো। আদিত্যবাবু হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন এবং তার সহকর্মী ও ড্রাইভার অনেকক্ষণ সারা শব্দ না পেয়ে আদিত্যবাবুকে সেন্সলেস অবস্থায় কুয়ো থেকে তোলেন। পরের দিন সকালে যখন জ্ঞান ফিরেন আদিত্যবাবু বুঝতে পারেন ললিতার আত্মা এখনো বন্দী। কারণ তার দেহ পুঁতেছিল সতমা জঙ্গলের এক গাছের নিচে। তৎক্ষণাৎ গ্রামে গিয়ে গ্রামের মোড়ল বৃদ্ধ পঞ্চাননের সাহায্য নিয়ে সেই জায়গা খুঁজে পাওয়া যায়। সেখানে মাটির নিচে পুতুল, হাড় ও পুরনো রক্তমাখা কাপড় পাওয়া যায়। মুক্তি না অভিশাপ? বৃদ্ধ পঞ্চানন ললিতার হাড় কাপড়ে বেঁধে কুয়োর নিচে রেখে ফিরে আসার পর বলেন, আজ রাতেই সব শেষ হবে। আর সেই রাতেই কুয়োর সামনে বাংলোতে রাত কাটাবার সিদ্ধান্ত নেন গ্রামের মোড়ল পঞ্চানন ও আদিত্যবাবু। কিন্তু রাত বাড়লে কুয়োর দিক থেকে ভেসে আসে একসঙ্গে অনেক গলার কান্না আর হাসির শব্দ। এইসব ঘটনা ঘটার পর তারা গ্রামে ফিরে আসে। এইভাবেই দু একদিন কেটে যায়। আদিত্যবাবু রোজ একবার করে যেতেন ওই কুয়োর সামনে কিছু তথ্যের আশায়, কিন্তু কিছুই পায় না। কিন্তু 3 দিন পর ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। আদিত্যবাবুকে জঙ্গলের বাইরে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার একবার জ্ঞান ফিরায় সে কেবল এতটুকু বলেন, আমি কিছু ভুল করিনি, আমি ওকে শুধু সাহায্য করতে চেয়েছিলাম। এরপর আদিত্যবাবু আর কখনো কথা বলেননি। তিনি অবশেষে মারা যান। যদি কোনোদিন 13 নম্বর কুয়োর কাছে যাও, কুয়োর দিকে তাকিও না, কারণ হয়তো তখন সে তোমার দিকে তাকিয়ে হাসছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমনই সব রহস্যময় ভৌতিক গা চমচমে গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।